একটা অবৈধ, এবং এই সরকার নির্বাচিত না হলে ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হওয়া সম্ভব নয়। সেটা উনি এবং নির্বাচন হলে, নির্বাচনে যদি বিএনপি ক্ষমতায় আসে, এই আসা কথা স্বাভাবিক। বললেই তো বলবে। আমি বলছি বিএনপি এলে আমাদের কোনো আপত্তি আছে এরকম কিন্তু নয়। এটা ভুল ধারণা। এটা পরিষ্কার বলে দিচ্ছি। বিএনপি এলে অসুবিধা কিছু নেই। বরঞ্চ বিএনপি এতদিন যদি বঞ্চিত থেকে থাকে ১৫ বছর, তাহলে এখন ন্যায্য অধিকার ক্ষমতায় আসে। তাকে বঞ্চিত করছেন ইউনূস। তারেক রহমানই তো বলছেন, রে ভাই আমি তো জানি না, আমি তো তারেক রহমানের ভাষণই পড়ছি যে এখন নির্বাচন পেছানো ষড়যন্ত্র চলছে। ভারত তো বলেনি ষড়যন্ত্র হচ্ছে। সুতরাং তারেক রহমানই বলছেন যে নির্বাচন পেছানো ষড়যন্ত্র। একজন বলছেন যে আরেকটা দলকে সরিয়ে আরেকটা দলকে আনার জন্য আমরা জুলাই বিপ্লব করিনি। কি জন্য বিপ্লব করেছিলেন ভাই? নিজের আসার জন্য, নিজেদের লোকের জন্য। ২০ টাকা মাইনে টিউশনই করতেন, আর এখন বড় বড় কোটি কোটি দামের গাড়ি চড়ে বেড়াচ্ছেন। সেটা কি আমরা দেখতে পাচ্ছি না কিছু? লোকে বলবে আপনি আওয়ামী লীগ করেন। না না, সে যা খুশি তাই বলে বলুক, এখানে তাতে আমার কিছু দিয়ে আসে না। লোকে জানে আমি আওয়ামী লীগের বিরুদ্ধে যা বলেছি আওয়ামী লীগ থাকাকালীন, এবং আমি বলেছি আওয়ামী লীগ বিপদে পড়বে, আওয়ামী লীগ গোটা বাংলাদেশ বিস্ফোরণের মুখে দাঁড়িয়ে আছে, সেটা আওয়ামী লীগ উপেক্ষা করেছে। আমার বক্তব্য বাংলাদেশের নির্বাচনের আগে সমস্ত প্রথম সারি সংবাদপত্রে ছাপা হয়েছে। আমি বলেছি বাংলাদেশ বিস্ফোরণের মুখে দাঁড়িয়ে আছে। আমি বলেছিলাম, এবং আমি যে বইটা লিখেছি তাতে লিখেছি ইউনূসই একদিন আসবেন ক্ষমতায়, এটাও লিখেছি, ফোরকাস্ট আমার ছিল। ফলে আমি আওয়ামী লীগ থাকবে, আওয়ামী লীগের ভুল যদি কোথাও হয়ে থাকে সেটা বলবো না, এরকম তো কোনো কথা নাই। ভুল তো হতেই পারে, কিন্তু ভুলটার সঙ্গে আদর্শের একটা ডিফারেন্স আছে। কি আদর্শগত দিক থেকে ধরুন। আপনি যে ফোরকাস্ট করেছিলেন যে ডক্টর ইউনূস আসতে পারে। আমি বলিনি যে, মানে আমি বলেছি বাংলাদেশ একটা বিস্ফোরণের মুখে দাঁড়িয়ে আছে, মানে এটা কি, বলেছি। কি কোন প্রেক্ষাপটে এই জিনিসগুলি না, আপনার এই আমি বিভিন্ন ইনফরমেশন গুলো জায়গায় আপনার কি ছিল? ঘুরেছিলাম, বিভিন্ন গ্রামাঞ্চলে ঘুরেছিলাম, পায়ে হেঁটে ঘুরেছিলাম। সেখানকার সাধারণ আওয়ামী লীগ কর্মীদের মধ্যে আমি অনেক ক্ষোভ দেখেছিলাম আওয়ামী লীগ নেতাদের সম্পর্কে। যে ক্ষোভের বহিঃপ্রকাশ আহ, প্রথম দিকে এই ছাত্র আন্দোলনের সুযোগ তারা পেয়েছে, সে তার মধ্যে সকলেই ছাত্র, সকলেই জামায়াত, সকলেই হিজবুত তাহ্রীর ছিল তা নয়। সাধারণ মানুষও যোগ দিয়েছিল ক্ষোভের কারণে। পরে এতদিনে তারা বুঝতে পারছেন যে তারা হয়তো বিপথে চালিত হয়েছিলেন। কিন্তু আমার বক্তব্য হচ্ছে সেই ক্ষোভটা ছিল, আমি যে জাতীয় প্রেস ক্লাবে যে সভাটা হয়েছিল, যে সভা দুজন পরিচালনা করেছিলেন, দুজনই দুর্ভাগ্যজনক আজকে জেলে, একজন মোজাম্মেল বাবু, একজন শ্যামল দত্ত। সেখানে মন্ত্রী ছিলেন শাহরিয়ার আলম। আমি বলেছিলাম আপনার যদি সঠিক ভোট হয় না, আপনি কিন্তু হারবেন। তাহলে আপনার বিরুদ্ধে এত অসন্তোষ দেখে এসেছি আমি, আপনার জেতা কোনো সম্ভবই না। কিন্তু তিনি হেরেছিলেন, ফ্যাক্ট, তিনি হেরেছিলেন। এরকম বহু নেতা আওয়ামী লীগের যারা ৫০০ ভোটে জিতেছিলেন, মাত্র ৫০০ ভোটে। আইজিপির ছেলে, তিনি হেরে গিয়েছিলেন। গোপালগঞ্জে যেটা খাসতালুক বলা হয় শেখ হাসিনা, সেখানে হাঁটতে হাঁটতে বেঁচেছিলেন নেতা। ফলে মানুষের একটা ছিল, একটা ১৫ বছর ক্ষমতায় থাকার পরে একটা অ্যান্টি ইনকামবেন্সি হয়, খুব স্বাভাবিক। এটা হবেই, যে কোনো দেশে সব জায়গাতেই হয়। কিন্তু প্রশ্নটা হচ্ছে, আমার কাছে মনে হয়েছে যে শেষ মুহূর্তে, শেষ দিকে আওয়ামী লীগ কিছুটা আদর্শগত দিক থেকে বিচ্যুতি হয়েছিল। ক্ষমতায় থাকলে যেটা হয়, অনেকটা না, আমি পশ্চিমবঙ্গের বামপন্থীদের সঙ্গে তুলনা করি। ৩৪ বছর থাকার পর সে যে বামপন্থীদের মধ্যে তাদের ওই মার্ক্সটাই বাদ হয়ে গিয়েছিল, মার্ক্স বাদ আর ছিল না। ফলে আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের যে আদর্শ, সেই আদর্শ থেকে কিন্তু মুক্তিযুদ্ধের সঙ্গে যারা যুক্ত, যারা আদর্শকে লালন পালন করতেন, তারা কিন্তু দল থেকে অনেকটা বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। এটা ঘটনা। সেটা কিন্তু আজকের দিনে আমার মনে হয় আওয়ামী লীগ নেতারা যদি পর্যালোচনা করছেন যখন, নিশ্চয়ই এটা তারা ভাববেন এবং এটা করবেন। এই মুহূর্তে তাদেরকে এইটাই করা উচিত, বা বলে আমার, আমি আমি তাদের কোনো পরামর্শ দেওয়ার কেউ নয়। আমি সুপারিশ, তিনি অনেক ১৫ বছরের তিনি প্রধানমন্ত্রী, এবং তিনি অনেক বেশি ভালো আমার থেকে জানেন, বোঝেন বলেই বঙ্গবন্ধু পারেননি এতদিন রাজত্ব করতে, উনি পেরেছিলেন রাজত্ব করতে। নিশ্চয়ই তার ক্ষমতা আরো বেশি ছিল, এবং তিনি বঙ্গবন্ধুর কিছু ভুল শুধরানোর চেষ্টা করেছিলেন, যেটা বঙ্গবন্ধু করে যেতে পারেননি। যার মধ্যে হচ্ছে ৭১-এর অসমাপ্ত যুদ্ধ, সেটা হচ্ছে বিচার, সেটা শুরু করে যেটা বঙ্গবন্ধু করতে পারে, সেটা শেখ হাসিনা শুরু করে। এনিওয়ে, তো যাই হোক, এটা বাংলাদেশের একটা ব্যাপারই হচ্ছে, বাংলাদেশ ঠিক গণতন্ত্রটা যেভাবে আমরা ভারতে, দেখুন একটা কথা বলে শেষ করি যদি লম্বা না বলে থাকি। জি। ভারতে কোনোদিন কেউ জোর করে কোনো প্রধানমন্ত্রীর চেয়ারে বসে পড়ে না। ভারতের হেন কোনো প্রধানমন্ত্রী নেই যে ব্যালটে হারেনি, একমাত্র নেহেরু ছাড়া। আর যারা মারা গিয়েছেন তাদের কাছে আলাদা। এমনকি ইন্দিরা গান্ধী, প্রবল প্রতাপান্বিত, যাকে সম্মান করেন আপনারা এত বেশি, যদিও তার নামে একটাও কোনো সড়ক আপনারা দিতে পারেননি, আমরা বঙ্গবন্ধুর নামে সড়ক দিয়েছি ভারতে। কিন্তু তাকেও হ্যাঁ, ধরুন ইন্দিরা পরাস্ত, রোড আছে আমাদের। হ্যাঁ আছে, আমাদের আছে ইন্দিরা পরাস্ত, রোড আছে। হ্যাঁ আছে,
আছে, থাকতে পারে। তবে একটা দেখেছিলাম থাকতে একজন পারে না, ভালো আছে। আছে, খুব ভালো। আমি এটা দেখিনি কোনো কারণে, ফার্ম মিস গেটের করেছি কাছে হয়তো। ঢাকায়। কোথায় কোথায় আছে? ঢাকায় ফার্ম গেটের কাছে, ইন্দিরা রোড। আচ্ছা, ফার্ম গেটে গেছে। আচ্ছা, আচ্ছা। পশ এরিয়া। ফার্ম গেট, ওকে, ওকে, ওকে। খুবই ভালো, খুবই ভালো কথা। যাই হোক, আমাদেরও আছে খুবই, দিল্লির হার্ট অফ দ্য দিল্লিতে শেখ মুজিবুর রহমান সরণি, এবং আমাদের জাতীয় প্রেস ক্লাবে, যেটা বাংলাদেশে কোথাও নেই এখনো, বঙ্গবন্ধুর সম্পূর্ণ অবয়ব মূর্তি আছে। আমরা মনে করি তিনি শোষিত মানুষের একজন নেতা। সেই কারণে, এবং তিনি সাংবাদিকদের সম্মান দিয়েছিলেন, সেই কারণে আমরা তাকে সম্মান দিয়েছিলাম। যেটা বলে শেষ করছি ওইটাই আর কি, বলে যে জি, কোনো প্রধানমন্ত্রী আমাদের দেশে এভাবে কোনো ক্ষমতা দখল জোর করে করেননি। তিনি, নির্বাচন নিয়ে হয়তো বিতর্ক হয়েছে, বিতর্ক এখনো আছে, কিন্তু সবাই কিন্তু নির্বাচিত হওয়ার পর তারা কিন্তু পার্লামেন্টে অংশগ্রহণ করে, কেউ পার্লামেন্ট বয়কট করে, কেউ নির্বাচন আমার মনে বয়কট হয় করে। যে এটা নির্বাচন একটা অন্য বয়কট করে আমাদের আলোচনা। এখানে মাওবাদীরা, আমাদের যারা সশস্ত্র বিপ্লবের বিষয়ে তারা বয়কট করে। আর আপনাদের ওখানে দেখি যারা গণতান্ত্রিক দল বলে দাবি করেন তারাই নির্বাচন বয়কট করে। তিনি গণতান্ত্রিক বেসিক মূল্যবোধে বিশ্বাস করেন না। 14-24 কেন বয়কট করলেন ঈশ্বরই জানেন, বা আল্লাহ জানেন, আপনাদের কথা নেই। 18-এ এটা ঘটনা যে 18-এ অংশগ্রহণ করে তাদের খুব ভুগতে হয়েছিল, সেটা অন্যায় হয়েছিল। এটা আওয়ামী লীগও এখন স্বীকার করে যে 18 নির্বাচনটা সঠিক হয়নি। 14 আর 24-কে একসঙ্গে মিলিয়ে দেওয়াটা ঠিক হবে না। আমি এটা ব্যক্তিগতভাবে বিরোধী, জি, বুঝতে পেরেছি। ব্যক্তিগতভাবে বুঝতে পেরেছি, ঐক্যের আসলে বিরোধী। ওইটা অন্য একটা আলোচনা। হ্যাঁ, ধরেন ভারতের গণতান্ত্রিক ব্যবস্থা পৃথিবীর মধ্যে অন্যতম বড় গণতন্ত্র, শক্তিশালী গণতন্ত্র, কোনো সন্দেহ নেই। আর আমরা ধরেন ৪৭ এর পর পাকিস্তান আমলে বারবার সেনা হস্তক্ষেপ হয়েছে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেও বারবার আমাদের গণতন্ত্র বিঘ্নিত হয়েছে। ঠিক। মানে আ আ সেনা ক্ষমতায় এসেছে, তাই না? ফলে আমাদের গণতন্ত্র তো আমরা চর্চা করারই সুযোগ পাই নাই সেই অর্থে। ওটা একটা অন্য আলোচনা, আমরা নিশ্চয়ই অন্য আরেকদিন করব। কিন্তু জয়ন্ত রায়চৌধুরী, আপনারা কি দেখেন যে খুব দ্রুত একটা নির্বাচনের দিকে এগুচ্ছে বাংলাদেশ? দেখুন, এই নির্বাচনের দিকে এগোচ্ছে কিনা বলা মুশকিল। কারণ ন্যাচারালি যারা এখন ক্ষমতায় আছে, তারা নির্বাচিত হয়ে আসার তাদের কোনো চান্স খুব একটা আমি দেখতে পাচ্ছি না। নিদার জামাতি ইসলামের যে হিস্ট্রি যদি দেখেন, এই রেকর্ড দেখেন, 5-6% ম্যাক্সিমাম 8% ভোট পেয়েছে। একবারই 12% ভোট পেয়েছিল যখন তারা বিএনপির সঙ্গে ছিল, বোধহয় 1992 সালের ইলেকশনে। এছাড়া তারা কোনোদিনও এই রকমের কোনো পজিশনে আসেনি। এনসিপির আমার মনে হয় না 5-6, তাদেরও তার বেশি পেতে পারে। একটা কোনো একটা সার্ভে এসছে যেখানে তারা নিজেদের 21% দেখাচ্ছে, জামাত ইসলাম আরো একটু বেশি 30 না 35% দেখাচ্ছে। তো আই ডোন্ট বিলিভ দ্যাট সার্ভে পার্টিকুলারলি। হিস্ট্রি ডাজ নট প্রুভ ইট টু বি এনিওয়ার নিয়ার। আওয়ামী লীগের একটা 25-30% ভোট আছে, সেটা যাচ্ছে না কোথাও। বিএনপির কাছেও খুব খারাপ সময় তো 25-30% ভোট ছিল। এখন আমার মনে হয় বিএনপির ভোটটা একটু বেড়েছে। আওয়ামী লীগের ভোটটা কোথায় আছে আমি বলতে পারবো না, কিন্তু যেটুকু বুঝতে পারছি সাধারণ লোকের সঙ্গে কথা বলে, কারণ আমিও বাংলাদেশের অনেক সাধারণ লোকের সঙ্গে কথা বলি, টেলিফোনের মারফতে, অন্যরকম ভাবেও, যা বুঝতে পারছি যারা 5ই আগস্ট গত বছরে বা আবার শেখ হাসিনার পতনকে ওয়েলকাম করেছিল, খুশি হয়েছিল, তারা আজকে অন্য রকমের কথা বলছে। বলবো না যে আওয়ামী লীগ ইজ ব্যাক ইন ফুল সুইং, কিন্তু আওয়ামী লীগ অনেকটা রাস্তা পেরিয়ে এসছে। কনসিকুয়েন্টলি খুব খারাপ করবে না যদি ইলেকশন হয়। সেকেন্ড রাঙ্ক থার্ড রাঙ্ক লিডাররাও যদি ইলেকশনে দাঁড়ায়, কারণ অবভিয়াসলি বেশিরভাগ যারা নেতা আছে তারা জেলে আছে বা ভারতবর্ষে পালিয়ে লুকিয়ে আছে বা আমেরিকায় আছে। কনসিকুয়েন্টলি যদি ইলেকশন হয়, তাদের দাঁড়াতে দেওয়া হয়, তাহলে ওই সেকেন্ড রাঙ্ক থার্ড রাঙ্কটাই দাঁড়াবে, তারাও খুব খারাপ করবে না। হয়তো বিএনপি জিতবে ইলেকশনে মোস্ট প্রবাবলি যদি ইলেকশন হয়। প্রশ্নটা সেটা, কারণ যারা এখন ক্ষমতায় আছে তারা একমাত্র ক্ষমতায় থাকতে পারে যদি বিএনপির সঙ্গে হাত মেলাতে পারে, তা নাহলে পরে তাদের পক্ষে ক্ষমতায় আসা খুব মুশকিল। কনসিকুয়েন্টলি তারা আমার মনে হয় না ক্ষমতা অত সহজে ছাড়বে। মোস্ট প্রবাবলি কোনো না কোনো কারণে ইলেকশন পেছাবে। কিন্তু যদি ইলেকশন হয় আর যদি বিএনপি আলাদা করে দাঁড়ায়, বিএনপি অন ইটস ওন মেরিটস জিতে যাবে। কারণ ইলেকশন তো আমাদের দেশের আপনাদের দেশে একই পদ্ধতিতে, ফার্স্ট পাস দ্য পোস্ট। ইউ ডোন্ট হ্যাভ টু গেট 50% ভোটস, 30-40 হলেও আপনারা জিতে বেরিয়ে যেতে পারে। তো বিএনপি সেটুকু ম্যানেজ করে নেবে। আওয়ামী লীগ, তবুও বলবো যে আওয়ামী লীগ মোস্ট প্রবাবলি সেকেন্ড লার্জেস্ট পার্টি হয়তো হয়ে দাঁড়িয়ে আসতেও পারে, চান্স আছে যদি ইলেকশনে দাঁড়াতে দেয়। আর একটা প্রক্রিয়া আছে যে ইলেকশনে আওয়ামী দাঁড়াতেই দিল লীগকে না। কি ইলেকশনে আসতে দিবে? শেখ হাসিনা গতকাল বলেছেন যে এই ডক্টর ইউনূসের অধীনে নির্বাচন নয়। 14 বা 24-এর ইলেকশনকে নিয়ে যদি আপনারা বলেন, বা আপনারা কেন, পৃথিবীর অনেক দেশই বলেছে যে ইলেকশন 14 সম্বন্ধে বলেনি,
18 সম্বন্ধে বলা হয়েছে, ম্যাক্সিমাম 24 সম্বন্ধে বলা হয়েছে, যে একটা দল দাঁড়ালো না, আপনারা বলে দিলেন আমরা জিতে গেলাম, সেটা কি রকমের ইলেকশন? তো ওই গ্রহণযোগ্যতাটা যদি চায় বাংলাদেশ, তাহলে তাকে সবাইকেই দিতে হবে ইলেকশনে স্কোপ। হ্যাঁ, কিছু না কিছু ভাবে হয়তো আওয়ামী লীগের হাতটা পিছন দিক দিয়ে বেঁধে দেবে, বলবে যে এরা দাঁড়াতে পারবে না, শেখ হাসিনার মুখ দেখাতে পারবে না, অনেক রকম কথা বলতে পারে। কিন্তু আওয়ামী লীগকে যদি আপনি ইলেকশনে দাঁড় করান, তাহলে ভারতবর্ষ সবসময় বলবে ইনক্লুসিভ ইলেকশন হয়নি, এবং পৃথিবীর অর্ধেক দেশ বলবে অন্তত পক্ষে যে ইনক্লুসিভ ইলেকশন হয়নি। আজকে যে ওয়েস্টার্ন পাওয়ার্সের সাপোর্টের উপরে এত ইউনূস সরকার জোর দিয়ে বলে যে আমাদের কাছে সেই সাপোর্টটা আছে, সেই সাপোর্টটা কি থাকবে যদি ইলেকশনস ইনক্লুসিভ না হয়? আপনি তো দেখলেন, গৌতম তো বললোই আপনাদের যে কিভাবে ইউনূস সাহেব গেলেন ইউনাইটেড কিংডমে এবং সেখানকার প্রাইম মিনিস্টার থাকা সত্ত্বেও তার সঙ্গে দেখা করলেন না, আর উনি বললেন আমি শুনেছি উনি যাচ্ছেন। উনি তো ওনার আসার 2 দিন না 3 দিন পরে বিদেশ সফরে গেছিলেন। আর প্রাইম মিনিস্টারের চিফ অ্যাডভাইজার তো প্রাইম মিনিস্টারের ইকুইভ্যালেন্ট, সে যখন সফর করে সে তো ঝটিকায় ডিসাইড হয় না, অনেকদিন ধরে ডিসাইড হয়, অনেক চিঠিপত্র চলে, অনেক টেলেক্স, অনেক টেলিগ্রাম যায়। তো সবাই সবাইকে জানে যে কে কখন আসছে, কোন সময় আসছে, কোন সময় দেবো। না, কোনো একটা কারণ ঠিক আছে, কিন্তু ধরেন গৌতম লাহিড়ী যেমনটি বলছেন যে আমেরিকাতে আওয়ামী লীগের, বিএনপির সবগুলো রাজনৈতিক দলের অফিস আছে। সুলতানা, আজকের দিনে বাংলাদেশের লোকেরা আমি দেখছি প্রথম আলো, ডেইলি স্টার, ইত্তেফাক বা বাংলাদেশ প্রতিদিন পড়ছে না, তারা ইউটিউব চ্যানেল, আপনার চ্যানেল বেশি দেখছে, নবনীতাকে বেশি দেখছে, মিল্টনকে বেশি দেখছে। তার কারণ কেন? কারণ মেইন স্ট্রিম মিডিয়া খবর দিতে পারছে না। মেইন স্ট্রিম মিডিয়া ভারতবর্ষে, আমি বলছি না যে মেইন স্ট্রিম মিডিয়া অসাধারণ কাজ করছে, কিন্তু অন্তত পক্ষে কিছু খবর তো দিচ্ছে। এখানে তো কোনো খবরই নেই। প্রাইম মিনিস্টার গেছে, চিফ অ্যাডভাইজার গেছে ইউকেতে, সেখানে প্রাইম মিনিস্টারের সাথে দেখা হয়নি, সেটা ঘুরিয়ে ফিরিয়ে ভিতরের পাতায় ঢোকানো একটা ছোট্ট খবর বেরিয়েছে যে উনি বলেছেন দেখা হয়নি এই কারণে।